প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে নির্বাচন কমিশন, দ্রুতই বৈঠকে বসবে ইসি। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ, ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। এবং টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ জন, আহত ১। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 10টা 25 সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিকে সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন। এর আগে গত বছরের 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয় উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে পাঠানো চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন আয়োজন নিয়ে চিঠির বিষয়ে আলোচনার জন্য শিগগিরই কমিশন বৈঠকে বসবে। গতরাতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। রাতে নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এতে বলা হয়েছে, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। এর আগে গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সময়সীমা এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই শুনানি হবে। এই মামলায় মোট 16 জন আসামি রয়েছেন। এর মধ্যে 8 জন আসামি গ্রেপ্তার আছেন। আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন সাভার সার্কেল সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান এবং শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। ভোর সকালে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। ঢাকাসহ দেশের 5 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনব্যাপী তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
নরসিংদীতে প্রতিনিয়ত কমছে কৃষি জমি, আবাসন এবং শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য ভরাট করা হচ্ছে কৃষি জমি। পাশাপাশি নিয়মনীতির তোয়াক্কা না করে ভরাট হচ্ছে খাল বিলও। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় কমছে খাদ্যশস্য উৎপাদনও। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। নরসিংদীতে গত ১৬ বছরে অস্বাভাবিক পরিমাণে কমেছে কৃষি জমি। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে দেখা দিয়েছে সংকট। জেলায় ২০০৮-২০০৯ অর্থ বছরে থাকা আবাদি জমির পরিমাণ ৮৫,১১০ হেক্টর থাকলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৭৬,১৩৫ হেক্টরে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রভাবে স্থানীয়রা ভয়ে আছেন কৃষি জমি হারানোর। তবে এ নিয়ে সব থেকে বেশি ভোগান্তিতে কৃষকরা। আমরা কাজ কাম করতে পারতাছি না, সবকিছু বড় হয়ে গেছে, মিল ফ্যাক্টরি হয়ে গেছে, কলকারখানা হইলে আমরা তো সাধারণ মানুষ বেকার হয়ে যায়। আমাদের কাজ তো অনেক কমে যাইতেছে, আমরা মনে করি আগের মতো চাহিদা নাই কাজের। শিল্প কারখানার কারণে আমাদের কৃষি জমি কমে যাইতেছে গা, এবং আমাদের যে কৃষি যে শ্রমিকগুলা তারা বেকার হয়ে যেতেছে গা। ভালো জমিগুলো ভরাট হয়ে কলকারখানা হয়ে কৃষিকাজের সমস্যা হইতেছে। বাড়িঘর হয়ে কৃষি সম্পত্তি কমে যাইতেছে গা, কৃষকরা বিপদে পড়ছে। এখানে কলকারখানা দিন দিন বাড়াতে কৃষি জমি দিন দিন নাই হইতেছে। বিদেশিরা কিনলে বেল ফ্যাক্টরি করে, মানুষের ক্ষেত কামানো বাদ খেতে পারে না, ভাতের অভাব পড়ে, চাইলের অভাব পড়ে। জমি কমলেও আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কৃষকদের 3 ফসলি এবং 2 ফসলি জমিতে কোনো ধরনের আবাসন এবং ইন্ডাস্ট্রি না করার জন্য উৎসাহিত করতেছি। পাশাপাশি কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি করার এবং বিভিন্ন নতুন কলাকৌশল দিয়ে যাতে আমরা উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করতেছি। কৃষি জমি রক্ষায় সঠিক পরিকল্পনার মাধ্যমে আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে নগরায়নের দাবি সচেতন মহলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। পঞ্চগড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাতে পঞ্চগড় পুরাতন সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিনেমা হল মার্কেটে চটপটি দোকানের সামনে বসেছিলেন জাবেদ। রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন জাবেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে রংপুরে নেয়ার পথেই মৃত্যু হয়। সাভারের আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে বাসাবাড়িতে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ফ্রেন্ডস স্যাটেলাইট অ্যান্ড ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী রবিউল ইসলাম। আশুলিয়ায় বেরন এবং চিত্রশাইল এলাকায় এই ঘটনা ঘটে। রবিউল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানের নামে বৈধ কাগজপত্র আছে। দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা করে আসছেন তিনি। রিফাত ও মৃদুল তার কাছে চাঁদা দাবি করে এবং না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান দখল নিতে হামলা এবং ইন্টারনেটের তার কেটে ফেলে। এছাড়াও ব্যারিস্টার হামিদের ভাড়া বাসা সহ বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধায় জেলা বিএনপির আয়োজনে সমাবেশ এবং বিজয় র্যালি হয়েছে। জেলা বিএনপির কার্যালয় চত্বরে এই সমাবেশ আয়োজিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল সহ অনেকে। বক্তারা বলেন, গত বছরের এই দিনে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়। এই বিজয় ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পরে জেলা জাসাসের সদস্য সচিব খান মোহাম্মদ কাউসার ওয়াহিদ সুজনের নেতৃত্বে বিজয় র্যালি হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তখন বিএনপি ঘোষিত 31 দফার সংস্কার বাস্তবায়ন করা হবে। খুলনার শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান
শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ অনেকে। ঢাকা ২ আসনের কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ এবং সাভার সীমানা পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কামরাঙ্গীরচর এলাকার ৫৫, ৫৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, কামরাঙ্গীরচর এলাকাবাসী স্বৈরাচার সরকারের আমলেও বঞ্চিত ছিল, এখন আবারও বঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। দাবি না মানলে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। নিখোঁজের ১৭ দিন পার হলেও এখনও খুঁজে পাওয়া যায়নি রাজধানীর দক্ষিণ বাড্ডার নূরজাহান বেগমকে। স্বজনরা জানায়, গত ১৯ জুন সকাল ৬টায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি নূরজাহান। আত্মীয়স্বজনদের বাসায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এতে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। নূরজাহানকে কেউ খুঁজে পেয়ে থাকলে বাড্ডা থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরের অক্সিজেন ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানায়, বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। যান চলাচল ধীর গতির কারণে অক্সিজেন ২ নম্বর গেট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল এবং নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে সকালে বাসে যাওয়া সড়ক পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনতিবিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করব। আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ এইটা না, শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে এবং এটা থেকে নিয়ে এটা প্রায় ৬০ ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে এবং প্রথমে এইটা করবো, এটা পরে করবো। যেহেতু এইটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই। পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে, কিন্তু এটার প্রেক্ষিতে গিয়ে যে অ্যাডভান্স রিয়েকশনটা হয়েছে সেটা এই যে ওয়ালগুলো সরে গেছে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে তার আগে পিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে নির্বাচন কমিশন, দ্রুতই বৈঠকে বসবে ইসি। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ। ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। এবং টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ জন, আহত ১। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।